حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله या पक परवर या मौला तुम्हारे प्रेमी हुई उतला। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর আপনারা ভালো থাকেন, এটাই সব সময় চাই। আমি আজকে রাজশাহীর পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটাকে পদ্মা গার্ডেন বা আইবাদ বলেই জানি আমরা। বর্তমানে এই আইবাদটি কিন্তু পদ্মা গার্ডেন নামে পরিচিত এবং পদ্মা গার্ডেনে প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইড এবং পদ্মা গার্ডেন ফুড কোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। এবং এখানে কিন্তু মিনি একটা চিড়িয়াখানাও আছে, এর মধ্যে অনেক হরিণ এবং কিছু পাখিও আছে। তো সব মিলিয়ে পদ্মা গার্ডেনে প্রবেশের সাথে সাথে আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। বড়কুঠি, হ্যাঁ বড়কুঠি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, পুরানা যে বিল্ডিংটা, এটা আসলে বড়কুঠি, যা বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন একটি স্থাপনা। সুনির্দিষ্টভাবে এই ইমারতের নির্মাণকাল নির্ধারণ করা না গেলেও বিভিন্ন সূত্রের বিচারে এর নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে বলে ধারণা করা হয়। এটি প্রথমে ওলন্দাজ বা ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা ভারতে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 1814 সালে ইংরেজদের সাথে একটি চুক্তি করে বড়কুঠি সহ ভারতের সকল ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করে। বড়কুঠি দায়িত্ব গ্রহণ করে 1833 সাল পর্যন্ত তারা এটিকে তাদের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হয়। যদিও বর্তমানে বড়কুঠিটি জরাজীর্ণ একটি দালান হিসেবে দাঁড়িয়ে আছে, তবে আশা করছি পুনর্নির্মাণের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এই বড়কুঠির এবং এটি আরেকটি চমৎকার দর্শনীয় স্থানে পরিণত হবে। তো সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি। এখানে আই আকারের একটা বাঁধ ছিল, বাট বাঁধটা ভাঙতে ভাঙতে এখন আর আই নাই। রাজশাহীতে থাকাকালীন অবস্থায় আমি কিন্তু একটু বেশি আইবাদে আসতাম। আমার যখন মনটা বেশি খারাপ হতো কিংবা কিছু ভালো লাগতো না, আমি কিন্তু একা থাকতে পছন্দ করতাম। তো একা একাই দেখা যাচ্ছে আইবাদে এসে বসে থাকতাম চুপচাপ। যদিও তো সেই সময়টা অনেক বেশি নির্জন থাকতো, তারপরও অনেক স্মৃতি, অনেক কিছুই আমার জড়িয়ে আছে এই আইবাদে। এবং এখন যেমন জমজমাট একটা আড্ডা বসে, তখন কিন্তু এতটা জমজমাট ছিল না। এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছটা কিন্তু তখন অনেক ছোট ছিল, কেবল লাগানো হয়েছিল। এবং আমার যখন মন খারাপ থাকতো আমি কিন্তু এই বটগাছের নিচে এসে বসে থাকতাম চুপচাপ। হ্যাঁ, আমার বাসার মানুষরাও অবশ্য জানতো না, আজকে হয়তো এই ভিডিও প্রচারের পরে জানতে পারবে। তো এমনও দিন গেছে এই বটগাছের নিচে এসে আমি চুপচাপ বসে আছি এবং একভাবে পদ্মা নদীর তীরে বসে বসে নদীর ঢেউয়ের কলকল শব্দ শুনতাম। এবং কেন জানি নদীর ধারে আসলে না আমার ভীষণ কান্না পেত। আমি তখন চুপচাপ একা একা হয়তো বসে বসে গাছের নিচে কান্না করতাম এবং আমার মনটা ভালো হয়ে যেত কিছুক্ষণ কান্না করার পর। ছোটোবেলায় যা হয় আর কি, ছোটোবেলা বলতে স্কুল কলেজে থাকাকালীন একটা টিনেজের সময় মানুষের মন তো একটু উড়ু উড়ু থাকে, তাই না? তবে এর পেছনে অন্য কোনো কারণ ছিল না, এমনিতেই আমি একা থাকতে পছন্দ করতাম আর নদীর ধারে আসতে আমার ভীষণ ভালো লাগতো। আজকে সেই সব দিনগুলো অনেক বেশি মনে পড়ে যাচ্ছে। তবে সেই সময়ের পদ্মা নদীর চিত্র কেমন ছিল যতটা না মনে নাই, আজকে এখানে আসার পর আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। কেন জানেন? শরতের আকাশ, সেই সাথে নদী, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। নদী আসলে মন ভালো করে দেয়, অনেক কিছু মনে করিয়ে দেয়। আর এখানে আসার পর আমার প্রিয় আপু তাহমিনা হোসাইন শাম্মী আপুর গাওয়া গজলটি বারবার কানের মধ্যে আসছিল। আর তাই তো আপু যখন আমাকে ভালোবেসে সুদূর আমেরিকা থেকে আমার জন্য তার গাওয়া গজলটি পাঠিয়ে দেয়, তখন মনে হলো আজকে যখন এডিট করছি একটু এর সাথে দিয়ে দেই। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার জন্য এত সুন্দর করে গজলটি গিয়ে পাঠিয়েছ। আপনারা কম বেশি সবাই জানেন তাহমিনা হোসাইন শাম্মী আপু তাহমিনা RS ব্লগ USA এবং RS গজল চ্যানেলের ওনার। দুই ভাই এবং একমাত্র বোন তাহমিনা আপু। দীর্ঘ 10 বছর তিনি USA-তে প্রবাসী জীবনযাপন করছেন, থাকেন আমেরিকার নিউ ইয়র্কে। তুমি সারা সবই খেলা লা
ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে, যেদিকে তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণপ্রিয় মিষ্টি তাহমিনা আপু, তোমার তুলনা শুধু তুমি, তোমার কণ্ঠে মানাই এই গজলটি। আমি তো পারবো না তোমার মতো। তবে জানো আপু, তোমার পছন্দের রং মেরুন এবং কালো, আমারও কিন্তু পছন্দের রং মেরুন এবং কালো। তোমার সাথে এই মিলটা আমার আছে। তাহমিনা আপুর কথাগুলো এত ভালো লাগে। আপু কথায় কথায় বলছিল 2004 সাল থেকে নাকি আপু গজলের চর্চা করতেন, কিন্তু আমেরিকায় গিয়ে কাজে এত ব্যস্ত হয়ে যান। আপু কিন্তু একটা জব করে হার্ভার্ড প্রোটেকশন সার্ভিসে, তো সেইখানে গিয়ে এত ব্যস্ত হয়ে যায় আপু যে গজল জানে এটা ভুলে গিয়েছিল। তবে থ্যাংক ইউ ইউটিউবকে, যে ইউটিউবিং করতে এসে আপু মনে করতে পেরেছে যে আপু খুব সুন্দর গজল করতে পারে না, যার জন্য আমরা কিন্তু RS গজল চ্যানেলে আপুর গাওয়া সুন্দর সুন্দর গজলগুলো পেয়ে থাকি। তো আপনারা এখনও যারা RS গজল চ্যানেল এবং তাহমিনা RS ব্লগ US এর সাথে কানেক্ট নাই, প্লিজ কানেক্ট হয়ে যাবেন এবং খুব সুন্দর সুন্দর গজলগুলো নিজেরাই শুনে আসবেন আপুর চ্যানেল থেকে। আপু তোমার জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। ভালো থেকো সবসময়। গল্প কথার সাথে সাথে আপনারা কিন্তু পদ্মা নদীর অপরূপ যে চিত্র এবং সেটা অবশ্যই শরতের পদ্মার উপভোগ করছেন এবং আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। তবে কি জানেন, পদ্মা নদীর সাথে কিন্তু সাহিত্যের চরম একটা মিল আছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাসের কথা মনে আছে, পদ্মা নদীর মাঝি? এই নদীর তীরের মানুষের জীবনকে কেন্দ্র করেই কিন্তু লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসটি। পদ্মার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যে নানাভাবে প্রভাবিত করেছে আমাদের কবি সাহিত্যিকদের। প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইস্তিহাক রচিত পদ্মার পলিদ্বীপ উপন্যাসটির উপজীব্য পদ্মার পাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা। এই নদীর রূপ দেখে কবি তালহা আজিজ বলেছেন, পদ্মার তীরেতে বসবাস আমার, মুগ্ধ আমি রূপ দেখে তার। এর তীরেই আছে কত শত স্মৃতি, রাতে জোনাকিরা দেয় জ্যোতি, মনে হয় যেন স্বর্গের ছায়া, কি অপরূপ তার মায়া। আসলেই তাই, পদ্মার নদীর যে মায়া তা যেন আসলেই বুক চিরে কলিজায় গিয়ে লাগে। দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য, মনে হচ্ছে কেউ যেন হাতে এঁকে রং তুলি দিয়ে তুলে ধরেছে পদ্মার সৌন্দর্যকে। আর শরতের আকাশের মেঘগুলো দেখেছেন পদ্মা নদীর পানির মধ্যে কি সুন্দর চিকচিক করছে। চোখ জুড়ানো এই দৃশ্য দেখে কার মন শান্ত থাকতে পারে বলতে পারেন? আর এই ছবিটা আমার কাছে যে কি ভালো লেগেছে তোলার পরে, কারণ মনে হচ্ছে এটা কোনো শিল্পী যেন তুলি দিয়ে এঁকে বাঁধিয়ে রেখেছে আকাশ জুড়ে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলেই অপরূপ, যার কোনো তুলনা হয় না। এত সুন্দর দৃশ্যের সাথে সাথে চলুন আপুর গজলটি আরেকটি শুনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শরতের পদ্মার নয়নাভিরাম চিত্র পাশাপাশি আপুর কণ্ঠে সুমধুর গজলটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি যখন ভিডিওটি করছিলাম আমার কাছে মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই, আমি আজকে আর বাড়ি যাব না। এভাবে পদ্মার পাড়ে যদি থেকে যেতে পারতাম অনেক ভালো লাগতো। তাই মনে হচ্ছে আমি জাস্ট পাগলের মতো এদিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করছিলাম, মানে সম্পূর্ণ নদীটা যেন মনে হচ্ছিল আমার, আর আমি সে নদীর যে কোনো দিকে বিচরণ করে বেড়াচ্ছি। নৌকাটা দেখে মনে হচ্ছিল আমি নেমে যাই এবং নৌকার হালটা ধরে নদীর সাথে ভেসে যাই দূর বহুদূর। শুভ্র নীল আকাশ, সেই সাথে পদ্মার টলমল পানি। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুল করবেন না।
আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য আমি তো আছি। ও আচ্ছা, আপনাদের কাছে আরেকটি গোপন তথ্য শেয়ার করি। আমি যে 2-4 কলম লিখতে পারি তা কিন্তু ওই পদ্মা নদীর কাছ থেকেই শেখা। ওই যে বলেছিলাম না স্কুল লাইফে এসে বসে থাকতাম পদ্মার তীরে, তখন কিনা বসে বসে কবিতা লিখতাম আমি। অন্য কোনো এক সময় না হয় আপনাদেরকে কবিতা শুনিয়ে দিব। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।